গুড ইভিনিং ডিয়ার ইংলিশ লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু টুডেজ ক্লাস। আজকে আমরা সেই টেন্স সম্পর্কে জানব যে টেন্স ব্যবহৃত হয় স্টোরি টেলিংয়ে। মানে বলছিলাম সিম্পল পাস্ট টেন্সের কথা, যে টেন্স ব্যবহার করে আমরা অতীতে ঘটে যাওয়া যে কোনো কিছু বলতে পারি। আজকের ক্লাসে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত জানব। কোন কোন ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, এর স্ট্রাকচারগুলো কি, সেগুলো আজকের ক্লাসে জানবো। তো চলুন আজকের লেসন শুরু করি। লেসন শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেসনগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন ক্লাস শুরু করা যাক। তো সিম্পল পাস্ট টেন্স, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স নামে পরিচিত, একটা টাইম মেশিন যেটা আমাদেরকে পাস্টের যে কোনো অ্যাকশন সম্পর্কে অবহিত করে। পাস্টে ঘটে যাওয়া যে কোনো কিছু, যে কাজটা আগে ঘটে গেছে, সেই কথাগুলো যখন আমরা বলতে যাব বা লিখতে যাব, তখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সটার প্রয়োজন পড়বে। তার গঠনটা এরকম: সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টেও দেখেছিলাম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই যে এখানে দেখুন, ভার্বটা কীরকম থাকবে, ইন পাস্ট ফর্ম, এবং তারপরে ব্র্যাকেটে লেখা আছে এক্সট্রা অংশ, এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এই উদাহরণটা দেখি, এখানে কি বলা হয়েছে, আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট। যে কাজটা করেছে সে হচ্ছে সাবজেক্ট। এখানে কে দেখেছিল? আমি দেখেছিলাম। আই কি দেখেছিলাম? মুভি, এটা হচ্ছে অবজেক্ট। এবং কাজটা কি করেছিল? যে দেখা হয়েছিল। সেই সময়টা কখন? লাস্ট নাইট, মানে সেটা অতীতে হয়ে গেছে। তো এখানে কি হলো, ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহৃত হলো, ওয়াচ আছে এবং তার শেষে ইডি যুক্ত হলো। সাধারণত যে রেগুলার ভার্বগুলো আছে, সেই ভার্বগুলোর শেষে ডি বা ইডি যুক্ত করে আমরা তাদেরকে পাস্ট করতে পারি। যেমন এখানে আমি ওয়াচের শেষে ইডি যুক্ত করে তাকে পাস্ট করলাম, ওয়াচড হয়ে গেল। ঠিক একই রকম আমি যদি বলি প্লে, প্লেকে আমরা পাস্ট করতে পারি তার শেষে ইডি যুক্ত করে, প্লে হয়ে গেল প্লেড। আবার কিছু কিছু স্পেশাল ভার্ব রয়েছে যেগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলছি, তারা কিন্তু আবার এই স্ট্রাকচার ফলো করে না, তারা তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে। যেমন একটা ভার্ব, যেমন আমরা জানি গো মানে হচ্ছে যাওয়া, এর পাস্ট ফর্মটা কিন্তু গোড না, সেটা হচ্ছে কি ওয়েন্ট। ঠিক একই রকম কাম মানে আসা, এটার পাস্ট ফর্মটা হচ্ছে কেম। এরকম কিছু ভার্ব রয়েছে ইররেগুলার ভার্ব, যারা এই ডি ইডি ফর্মুলা ফলো করে না, কিন্তু বাকি বেশিরভাগ ভার্ব কিন্তু এইভাবেই, মানে ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়ে, মানে রেগুলার ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত করে আমরা তাদেরকে পাস্টে রূপান্তর করতে পারি। এবং তারপর যে এক্সট্রা অংশ যেটা এখানে লেখা আছে ব্র্যাকেটে, তার মানে হচ্ছে এটা থাকতেও পারে বাক্যে, আবার নাও থাকতে পারে। তো আমরা একটু দেখি যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা এই সিম্পল পাস্ট টেন্সটাকে ব্যবহার করে থাকি। প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি, গল্প বলতে। মনে করুন আমরা একজন স্টোরি টেলার এবং আমরা কোনো একটা গল্প বলছি, তো এই গল্প বলার যা আছে সব কিন্তু সিম্পল পাস্ট টেন্সে বলা হয়ে থাকে। কিছু উদাহরণ দেখি। কমপ্লিটেড কোনো অ্যাকশন, বা আমরা সহজে বলতে পারি স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন উদাহরণটা দেখি, ইয়েস্টারডে আই ডিসকভার্ড অ্যান ওল্ড ট্রেজার ম্যাপ। গতকালকে আমি একটা পুরাতন গুপ্তধনের ম্যাপ খুঁজে পেয়েছি, তাই না? তো এখানে দেখুন ডিসকভার, খুঁজে পাওয়া, তার শেষে ইডি যুক্ত হয়ে কিন্তু সেটাকে পাস্ট করেছে। তারপরে দেখা যায় কি বলা হয়েছে, 2 days ago দে উইটনেসড আ শুটিং স্টার। 2 দিন আগে তারা একটা ঝরে পড়া তারা, যেটাকে আমরা তারা খসে পড়েছে বলি, তো সেটা তারা দেখেছে বা তারা প্রত্যক্ষ করেছে। তো এখানে দেখুন উইটনেসের পরে কিন্তু ইডি যুক্ত হয়ে তাকে পাস্ট করা হয়েছে। তো অতীতের যে কোনো কিছু যেটা হয়ে গেছে, এরকম কোনো একটা কাজ যখন আমরা বলবো, সেটা কিন্তু আমরা এই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে বলে থাকি। অতীতের অভ্যাস বলতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হতে পারে। যেমন উই গ্যাদার্ড এভরি সানডে ফর আ ফ্যামিলি ফেস্ট, বা অ্যাজ আ কিড আই বিলিভড ইন ম্যাজিক। এই কাজগুলো অতীতে হতো, এগুলা প্রায়ই হতো। যেমন কি বলা হয়েছে, প্রতি রবিবারে আমরা একটা পারিবারিক ভোজে অংশগ্রহণ করতাম, তাহলে এটা অতীতের একটা কাজ, যেটা প্রায়ই হতো। তারপর কি বলা হয়েছে, অ্যাজ এ কিড, একটা শিশু, যখন আমি শিশু ছিলাম, আই বিলিভড ইন ম্যাজিক, ছোটোবেলায় আমি ম্যাজিকে বিশ্বাস করতাম। তো এরকম অতীতে যে কাজগুলো অভ্যাসগতভাবে হতো, সেগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে বা সেগুলো বলার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অতীতে একের পর এক ঘটে যাওয়া কাজগুলো প্রকাশ করতেও কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন প্রথম উদাহরণটা দেখি, উই অ্যারাইভড অ্যাট দ্য কার্নিভাল, টেস্টেড কটন ক্যান্ডি
অ্যান্ড মার্ভেলড দ্য ফায়ারওয়ার্কস। এখানে খেয়াল করে দেখি প্রত্যেকটা ভার্ব যেটা একটার পর একটা হয়েছে সবগুলোকে কিন্তু সিম্পল পাস্ট ফর্মে রাখা হয়েছে, মানে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম রাখা হয়েছে ভার্বের শেষে ইডি যুক্ত করে। যেমন অ্যারাইভ, তার শেষে ইডি যুক্ত হয়েছে, উই অ্যারাইভড অ্যাট দ্য কার্নিভাল, আমরা মেলায় গিয়েছিলাম। তারপর কি টেস্টেড কটন ক্যান্ডি, হাওয়াই মিঠাই খেয়েছিলাম আমরা। এবং কি মার্ভেলড অ্যাট দ্য ফায়ারওয়ার্কস, এবং যে ফায়ারওয়ার্কস হয়েছিল, আতশবাজি হয়েছিল, সেটাতে মন্ত্রমুগ্ধের মতো আমরা দেখেছিলাম। আবার পরেরটাতে দেখি কে দেয়া আছে, দে স্টার্টেড অ্যাজ স্ট্রেঞ্জার্স, অপরিচিত হিসেবে তাদের যাত্রা শুরু হয়েছিল। টকড অল নাইট, সারা রাত তারা কথা বলল। অ্যান্ড বিকেম ফ্রেন্ডস, একটার পর একটা ঘটে যাওয়া কাজ, এরকম কাজগুলো প্রকাশেও সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়। মনে করুন আপনি একজন হিস্ট্রিয়ান, এমন কিছু কথা বলছেন যেগুলো একসময়ে সত্যি ছিল। একসময়ে সত্যি ছিল এইরকম কথাগুলো ব্যাখ্যা করতেও কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন I was the fastest runner in my town, আমি আমার শহরের একজন দ্রুততম দৌড়বিদ ছিলাম, এক সময়ে ছিলাম। এই যে ওয়াজ, এটা কিন্তু পাস্ট ফর্মে, সিম্পল পাস্ট ফর্মে আছে। তারপর কি she had a collection of rare coins, তার কাছে দুষ্প্রাপ্য কয়েনের সংগ্রহ ছিল। এই যে হ্যাড, এটা কিন্তু এখানে সিম্পল পাস্ট ফর্মে ব্যবহৃত হয়েছে। তারপর কি ডাইনোসর রুলড দ্য আর্থ লং বিফোর আস, আমাদের অনেক আগে ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করত। এই সবগুলোই দেখুন অতীতে কোনো একটা সময় সত্য ছিল, এইগুলো বর্ণনা করা হয়েছে। তো হিস্ট্রিয়ানদের মতো যখন আমরা কোনো কিছু অতীতে একটা সময়ে ছিল এখন নাই এরকম কিছু বলবো, তখনও কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হবে। তো একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম যে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, যে ভার্বটা আছে সেই ভার্বটা পাস্ট ফর্মে থাকছে, এবং সেই পাস্ট ফর্ম আমরা কীভাবে করছি ভার্বের, সাধারণত সব রেগুলার ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হচ্ছে, আর ইরেগুলার যে ভার্বগুলো আছে তাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এছাড়াও যখন আমরা দেখব যে বাক্যের মধ্যে বি ভার্ব ওয়াজ বা অয়ার বা হ্যাড, মানে হ্যাড ছিল অর্থে যখন বুঝাবে, এবং ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের শেষে ইডি যুক্ত করা, বা জাস্ট তার যে অন্যান্য রূপগুলো আমরা যেগুলো বললাম, যেমন ডু এর পাস্ট হচ্ছে ডিড, তারপর হচ্ছে গো এর পাস্ট ওয়েন্ট, কামের পাস্ট কেম, এরকম তাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এরকম যখন থাকবে আমরা বুঝে নিব যে এই বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে। আচ্ছা, আমরা এতগুলো যে বাক্য দেখলাম সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সে ছিল, আমি সবগুলা বাক্য হ্যাঁ বাচকে ছিল। আমি যদি না বাচকে কিছু বলতে যাই তাহলে কিভাবে বলবো? যেমন একটা উদাহরণ দেখি, এই যে দুইটা বাক্য লেখা আছে একটু ফলো করি আমরা, এগুলোকে যদি আমরা নেগেটিভ করতে যাই কিভাবে করতে পারি? প্রথমে বাক্যগুলো দেখে নিই। কি বলা হয়েছে? হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছিল। তাহলে আমি যদি বলতে চাই যে সে তার বাড়ির কাজ শেষ করেনি, তাহলে কিভাবে বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে না অর্থে আমরা তো জানি নট ব্যবহৃত হয়, আমরা এখানে নট বসালাম, হি নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। তাহলে কি হবে? একটা ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যে নট যে শব্দটা আছে, না, সে কখনোই একলা বসবে না, তার আগে সব সময় সদা সর্বদা একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো এখানে আমরা কি বসাবো? যখন করা অর্থে কোনো কিছু বুঝাবে, অতীতকালে যখনই কোনো কিছু করা অর্থে বুঝাবে তখন আমরা ডিড বসাবো। তাহলে কি হবে? হি ডিড নট। এখন কিন্তু আমাকে আর পাস্ট করতে হবে না, কারণ আমরা জানি ডু এর পাস্ট হচ্ছে ডিড, এবং আমরা এখানে অলরেডি ডিড বসিয়ে দিয়েছি। তার মানে আমি কিন্তু এখানে যে ভার্বটা ছিল সেটাকে পাস্ট করে ফেলেছি। তো একই কাজকে তো দুইবার পাস্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি হবে? হি ডিড নট ফিনিশ হিজ হোমওয়ার্ক। তাহলে পরেরটাতে দেখি কি দেওয়া আছে, ইউ প্রেজেন্টেড ইন দ্য মিটিং, তুমি মিটিংয়ে উপস্থিত ছিলে। তাহলে আমি যদি বলি যে তুমি ছিলে না, থাকা বা ছিল অর্থে আমরা ব্যবহার করব ওয়াজ বা অয়ার। তো সাধারণত আই বা হি, শি বা যে কোনো একজন ব্যক্তি যদি বুঝায় সিঙ্গুলার যা বুঝাবে সেগুলোর ক্ষেত্রে বসবে ওয়াজ, আর ইউ এবং প্লুরাল এগুলোর ক্ষেত্রে হবে ওয়ার। তাহলে কি হবে? ইউ ওয়ার নট, এখন কিন্তু আর প্রেজেন্টেড হবে না, প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমি এখানে যেহেতু অয়ার বসিয়ে পাস্ট করে ফেলেছি তাই আমাকে কিন্তু আর প্রেজেন্টেড করার প্রয়োজন নাই।
তাহলে আমরা কিভাবে বলতে পারি যে স্ট্রাকচারটা কিভাবে হবে যখন আমরা নেগেটিভে কথা বলবো, যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করব, তখন আমাদের স্ট্রাকচারটা হবে এরকম। প্রথমে সাবজেক্ট, তারপর যদি করা অর্থে মানে কোনো কাজ করা হয়নি এরকম বোঝাচ্ছে যে কোনো কাজ করা হয়নি মানে করা অর্থে বোঝাবে তখন ডিড নট। আর যদি হওয়া বা থাকা অর্থে বোঝায় তাহলে ওয়াজ নট বা ওয়ার নট আমরা বসাবো আমাদের যে সাবজেক্টটা রয়েছে তার নাম্বার অনুযায়ী, এবং তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট, এবং তারপর যদি এক্সট্রা কোনো অংশ প্রয়োজন থাকে তাহলে বসাবো, আর না হলে তো নাই। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে, এবং বাক্যে কি কি থাকলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটা সিম্পল পাস্ট ফর্মে আছে। আমি আপনাদের সুবিধার্থে লিখে দেখাচ্ছি। এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা পাস্ট ফর্মে রয়েছে। বাক্যের মধ্যে যদি আমরা এই ভার্বগুলো দেখি, যেমন ভার্বের শেষে ইড যুক্ত করা, যেমন প্লেড, ওয়াচড, বা ভার্বের পাস্ট ফর্ম যেমন ওয়েন্ট, কেম, এইট, এটসেট্রা, এরকম যদি আমরা দেখি যে বাক্যের মধ্যে আছে ভার্বটা এরকম পাস্ট ফর্মে, তাহলে বুঝে নেব যে ভার্বটা পাস্ট ফর্মে আছে। এছাড়াও যদি দেখি যে বাক্যের মধ্যে ওয়াজ বা ওয়ার আছে বা হেড আছে বা ডিড আছে, যখনই বাক্যের মধ্যে আমরা এই শব্দগুলো দেখব আমরা বুঝে নিব যে বাক্যটা পাস্ট টেন্সে আছে। বা যদি কোনো বাক্যের মধ্যে আমরা এই শব্দগুলোও পাই, ইয়েস্টারডে, লাস্ট, যেমন লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম যদি আমরা দেখি যে লাস্ট আছে, বা লং এগো, ওয়ান্স আপন এ টাইম, বা অতীতের কোনো একটা সময়ে উল্লেখ করা আছে, যেমন আমাদের একটা যে কোনো কিছু পেলাম যেমন ইন 19 বা ইন 1770, অতীতের কোনো একটা সময়, এরকম যদি কোনো বাক্যের মধ্যে উল্লেখ করা থাকে তাহলে আমরা বুঝে নিব যে এই বাক্যটা পাস্ট টেন্সের রয়েছে। তো আশা করি আজকের ক্লাস থেকে যাদেরই সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে কোনো কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে জানব। ভালো থাকুন সেই পর্যন্ত সকলেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড নাইট।